আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় পরীক্ষার্থী ভাই এবং বোনেরা, আজকে আমরা ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির সাজেশন দিতে চলেছি। আশা করি তোমাদের রাইটিং স্কিল পরীক্ষাটি ভালো হয়েছে এবং রাইটিং স্কিল পরীক্ষাটি মূলত কমনের পরীক্ষা না, এটা ফ্রি হ্যান্ড রাইটিং এর পরীক্ষা। আশা করি তোমরা তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর মাধ্যমে পরীক্ষা ভালো দিয়েছো বা ভালো দেওয়ার প্রস্তুতি নিচ্ছ। যারা পরীক্ষার আগেই আমার ভিডিওটি দেখছো তাদের জন্য এই কথা। তো সুপ্রিয় ভাই এবং বোনেরা, আজকে আমরা ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি নিয়ে আলোচনা করবো। এখানে সাজেশনস এর পাশাপাশি কিভাবে পরীক্ষায় ভালো ফলাফল করা যায় বা আমরা যেভাবে পড়াশোনা করেছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে যেভাবে অ্যাভব 3 পয়েন্ট পেতে সক্ষম হয়েছে সেটা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সুপ্রিয় ভাই এবং বোনেরা, আজকে আমাদের যে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এই সাবজেক্ট নিয়ে আলোচনা করবো। এখানে আলোচনা করার পূর্বে প্রথমেই বলে রাখি যে আমাদের এখানে অ্যাটলিস্ট 20 পোয়েট্রি রয়েছে। তো 20 পোয়েট্রি মানে হচ্ছে 20 জন রাইটার সম্পর্কে জানা, 20 জন রাইটারের লেখা সম্পর্কে জানা। সো এটা হচ্ছে বিশাল একটি কলেবর। তোমরা যখন সেকেন্ড ইয়ার উঠবে বা থার্ড ইয়ার উঠবে, আমার ব্যক্তিগত মনে হয় যে ফার্স্ট ইয়ারের কোর্সের কলেবরটা আমাদের যে থার্ড ইয়ার বা সেকেন্ড ইয়ার তার কলেবর থেকেও কোনো অংশে কম নয়। তো যাই হোক, আমাদের এই যে 20টি পোয়েট্রি রয়েছে সেখান থেকে আমাদের 3টি ধাপে পরীক্ষা হয়, তোমরা জানো সবাই। আমাদের 3টি ধাপ হচ্ছে তোমার পার্ট এ মানে ব্রিফ পার্ট, পার্ট বি হচ্ছে তোমার শর্ট পার্ট এবং পার্ট সি হচ্ছে ব্রড পার্ট। সেখানে আমরা ব্রিফ পার্টের জন্য তোমাদের জন্য যে পরামর্শটি দিব সেটা হচ্ছে সি ফ্রেন্ডস স্টাডি গাইড অর সেট সাজেশন। মূলত ফ্রেন্ডস গাইড এবং সেট সাজেশনের তুলনা নেই। ইংরেজিতে যারা অনার্স পড়ি আমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে তাদের জন্য। সো ফ্রেন্ডস স্টাডি গাইড থেকে অথবা সেট সাজেশন থেকে একটু পড়ে নিলেই হয়। এবং আমি যে তোমাদের সাজেশনটি দিতে চলেছি সেটাও সেট বা ফ্রেন্ডস সাজেশনের বাইরে তেমন কিছু নয়, বাট সেখান থেকে আমি তোমাদেরকে আমার অভিজ্ঞতার আলোকে আমি একটু শর্ট করে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। প্রথমত আমি যদি শর্ট ব্রিফ পার্ট বললাম, ফ্রেন্ডস স্টাডি গাইড অথবা সেট সাজেশন থেকে পড়ে নেবে। সেট সাজেশনটা ফলো করলে মূলত কমন বাধে। সেট সাজেশন পড়ার পাশাপাশি তোমরা দেখবে যে স্টাডি গাইডে প্রথমে সেট সাজেশন অনুসারে স্টাডি গাইডগুলো একটু সময় করে দাগাই নিলে ভালো হয়। দাগাই নিয়ে যদি তুমি স্টাডি গাইড থেকে পড়ো তাহলে ভালো হয়। সেট সাজেশনে কিছু প্রশ্ন দেয়া নেই শর্ট ব্রিফ প্রশ্নের জন্য, যেটা বিগত পরীক্ষায় বা বিগত সালে এসছে। সো তোমার দায়িত্ব হচ্ছে সেট সাজেশনের পাশাপাশি পারলে ফ্রেন্ডস স্টাডি গাইডে যে বিগত সালের প্রশ্ন যেটা সেটে নেই সেটা কিন্তু একটু পড়ে নিলে ভালো হয়। প্রকৃতপক্ষে শর্ট এবং কি বলে তোমার ব্রড পার্ট পড়লে ব্রিফ পার্টের অনেক আনসার মোটামুটি পড়া হয়ে যায়। কেননা আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির ম্যাক্সিমাম স্টুডেন্ট টেক্সট পড়ি না বা পড়ার সময় পাই না বা ধৈর্য থাকে না। তো এনিওয়ে, সবসময় যে টেক্সট পড়তেই হবে এমন কোনো কথা নেই। আমি খুব টেক্সট পড়তাম না, তারপরে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি আমার কলেজে মানে বাংলা কলেজে আমি বেশি নম্বর পেয়েছিলাম আমাদের ডিপার্টমেন্টের সব থেকে। যাই হোক, আমি আলোচনা করছি আমাদের পার্ট বি তে আমরা কিভাবে পড়তে পারি শর্ট কোশ্চেনে, যেখানে প্রতিটি প্রশ্নের নম্বর হচ্ছে তোমার 4 করে, 5টি প্রশ্নের উত্তর দিতে হয়। সো আমাদের 20টি যে পোয়েট্রি সেখান থেকে দেখো এত বড় একটি কলেবর, 20টি পোয়েট্রি, সেখান থেকে একটি প্রশ্ন কমপক্ষে পড়তে গেলেও 20টি শর্ট প্রশ্ন আমাদের পড়তে হয়। তো যাই হোক, আমি এখানে আলোচনা করছি। দেখো প্রথমত হচ্ছে উইলিয়াম শেক্সপিয়রের যে সনেট 18 তোমার কি বলে শ্যাল আই কম্পেয়ার টু দি টু এ সামার্স ডে, এরকম একটা কবিতা রয়েছে। সেই কবিতা থেকে তোমাদের কোনো শর্ট প্রশ্ন পড়া লাগবে না, কেননা এবছর উইলিয়াম শেক্সপিয়রের সনেট 18 থেকে একটি ব্রড প্রশ্ন আসবে। দ্যাটস ওয়াই এই শর্ট প্রশ্ন তোমাদের এখান থেকে উইলিয়াম শেক্সপিয়র থেকে না দেওয়ার সম্ভাবনা বেশি। দ্যাটস ওয়াই এখান থেকে পড়ার দরকার নেই। এরপর 2 নম্বরে আলোচনা করছে জন মিল্টনের, আমাদের যে ইংরেজি মহাকবি জন মিল্টন। উনি অন্ধ হয়ে গিয়েছিলেন, তো তার এই অন্ধত্বের উপর একটি কবিতা, সেটা হচ্ছে অন হিজ ব্লাইন্ডনেস। এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই পড়বে, হাউ ডাজ মিল্টন ফাইন্ড কনসোলেশন এট দ্য এন্ড অফ দ্য পোয়েম অন হিজ ব্লাইন্ডনেস। অর্থাৎ অন হিজ ব্লাইন্ডনেস নামক কবিতার শেষাংশে কবি কিভাবে তার কনসোলেশন মানে তিনি সান্ত্বনা খুঁজে পেয়েছিলেন সেটা আলোচনা করো। আচ্ছা, 3 নম্বর হচ্ছে জন ডানের একটি মেটাফিজিক্যাল পোয়েট। নিশ্চয়ই তোমরা মেটাফিজিক্যাল পোয়েট সম্পর্কে ততটা নাও জানতে পারো, আস্তে আস্তে জানতে পারবে সেকেন্ড বা থার্ড ইয়ারে। আপাতত জানো মেটাফিজিক্যাল একটি বিশেষ ধরনের কবিতা, যেখানে জাস্ট কি বলে একটা মানে কি বলে একটা উপমা ব্যবহার করা হয়, যে উপমাটা একটু কনডেন্সড। এনিওয়ে, ওনার এখানে আলোচনা করা হয়েছে গুড মরো, একটি লাভ পোয়েম, একটি প্রেমের কবিতা। তো এই প্রেমের কবিতায় তিনি গুড মরো বা এটাকে বলা যায় গুড মর্নিং, এখানে তার প্রেমিকার প্রতি তার যে ভালোবাসা তিনি কিন্তু এটা ফুটিয়ে তুলেছেন। সো এখান থেকে 2টি প্রশ্ন আমি সাজেস্ট করেছি, তোমরা অবশ্যই পড়ে নেবে। হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি, মেটাফিজিক্যাল পোয়েট্রির বৈশিষ্ট্যগুলো কি কি, এটা তোমাদের নতুন একটি বিষয়, তারপর অবশ্যই পড়ে নেবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন।
তারপর হচ্ছে আমি যে 3 নম্বর প্রশ্ন, মেনশন ডান্স ইউজ অফ কনসিট ইন দ্য গুড মরো। কনসিট হচ্ছে এক ধরনের তোমার কি বলে এক ধরনের মেটাফোর, মানে কি বলে কনডেন্সড মেটাফোর টাইপের এরকম কিছু। সো গুড মরোর যে কনসিপ্টটা এটা আলোচনা করতে হবে। তো গুড মরো কবিতা থেকে তোমরা এই দুটি প্রশ্ন করতে পারো। 4 নম্বরে রবার্ট হেরিককে আমরা মূলত, যদিও তিনি মেটাফিজিক্যাল স্কুলের মোটামুটি মেটাফিজিক্যাল যুগেরই বা মেটাফিজিক্যাল স্কুল টাইপের কবি, সো সেখানে তারপরও তিনি একটি ধর্মীয় ব্যাপারে বিশেষ ইনভলভড ছিলেন। তার যে বিখ্যাত কবিতা টু ড্যাফোডিলস, আমরা জানি টু ড্যাফোডিলসটাই আলোচনা করা হয়েছে দ্য ট্রানজিস্টোরিসিস অফ হিউম্যান লাইফ, মানুষের জীবনের যে ক্ষণস্থায়িত্ব, সেই ক্ষণস্থায়িত্ব কিন্তু আলোচনা করেছেন রবার্ট হেরিক তার টু ড্যাফোডিলস কবিতায়। তো এখান থেকে দুটি প্রশ্ন আমি সাজেস্ট করতেই পারি, যেমন হাউ ডাজ দ্য পোয়েম টু ড্যাফোডিলস রিফ্লেক্ট দ্য পোয়েটস রিলিজিয়াস সেন্টিমেন্ট, অর্থাৎ ড্যাফোডিল কবিতায় কিভাবে কবির রিলিজিয়াস সেন্টিমেন্টকে এক্সপ্রেস করেছে বা রিফ্লেক্ট করেছে সেটা আলোচনা করো। এটা রিলিজিয়াস সেন্টিমেন্টের একটি কবিতা, যেখানে মানুষের ক্ষণস্থায়ী জীবনকে বা এই যে ইহকালের এই ক্ষণস্থায়ী জীবনকে তিনি তুলনা করেছেন একটি ফুলের জীবনের সাথে। তারপর হচ্ছে হোয়াই ডাজ হেরিক কম্পেয়ার হিউম্যান লাইফ উইথ দ্যাট অফ ড্যাফোডিলস, কেন হেরিক মানুষের জীবনকে ড্যাফোডিলের জীবনের সাথে তুলনা করেছেন। তারপরে 5 নম্বরে আমাদের যে কবিতাটি রয়েছে সেটা হচ্ছে তোমার এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চ ইয়ার্ড। এটা হচ্ছে একটি এলিজি মানে শোক কবিতা, যেখানে মর্শিয়া বলা হয় আরবিতে। তো এই শোক কবিতা, যেমন আমাদের বাংলা সাহিত্যে একটি বিখ্যাত শোক কবিতা রয়েছে জসীমউদ্দিনের কবর কবিতা, আমরা সেটা পড়েছি। তো এমনি করে থমাস গ্রের একটি বিখ্যাত শোক কবিতা, সেটা হচ্ছে এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চ ইয়ার্ড। এই থমাস গ্রের এলিজিটা শুধুমাত্র যে কি বলে যে তোমার বিখ্যাত এলিজি তাই নয়, ইংরেজি সাহিত্যের একটি বিখ্যাত এলিজি, মানে থমাস গ্রেরই সেরা এলিজি না, এটা ইংরেজি সাহিত্যের অন্যতম সেরা একটি এলিজি। যাই হোক, তো এখানে তিনি শোক কবিতায় যে বিষয়টি দুটি প্রশ্ন অবশ্যই পড়বে, সেটা হচ্ছে হোয়াট ডাজ গ্রে অ্যাডমনিশ, হাউ ডাজ গ্রে অ্যাডমনিশ দ্য রিস্ক নট টু লুক ডাউন আপন দ্য কমন পিপল। এখানে যে একটি শ্রেণী বৈষম্য দেখানো হয়েছে ধনী গরিবের, তো এখানে ধনীরা কেন সাধারণ মানুষকে লুক ডাউন আপন বা অপমান করেন, এই ব্যাপারে তিনি অ্যাডমনিশ করেছেন, একটু তিরস্কার করেছেন কিভাবে তার কবিতার মাধ্যমে, সেটাকে খুঁজে বের করতে হবে। তারপর আরেকটি প্রশ্ন আছে, হোয়াট কাইন্ড অফ লাইফ ডিড দ্য ভিলেজার্স লিভ, গ্রামবাসীরা কিরকম জীবনযাপন করতেন। আচ্ছা, দুটি প্রশ্ন আমরা থমাস গ্রের এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চ ইয়ার্ড এখান থেকে পড়তে পারি। তোমরা একটু দাগিয়ে নিতে পারো, অথবা তোমরা একটু বই থেকে পজ দিয়ে তোমরা করতে পারো। জাস্ট আলোচনাটা শুনলে একটু উপকার হবে, যেটা যারা টেক্সটই পড়োনি এই কবিতা সম্পর্কে একটু জাস্ট আইডিয়া হবে। এরপর প্রশ্নটি পড়লে হয়তো বা তুমি ভালো করে বুঝতে পারবে বা তাড়াতাড়ি বুঝতে পারবে এরকম প্রশ্নগুলো যখন পড়বে। 6 নম্বরে হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যিনি হচ্ছেন রোমান্টিক কবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রোমান্টিক কবি। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটি কবিতা তোমাদেরকে রাখা হয়েছে পাঠ্য, সেটা হচ্ছে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড, আমি মেঘের মতো উপত্যকায় ভেসে বেরিয়েছিলাম। তো এখান থেকে দুটি প্রশ্ন আমি সাজেস্ট করেছি। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম রোমান্টিসিজম, রোমান্টিসিজম বলতে তুমি কি বোঝো। মূলত রোমান্টিসিজম হচ্ছে এক ধরনের সেন্সুয়াসনেসের যে পরিচয় থাকে, সেন্সাসনেসের, আমাদের সেন্সাসনেসের যে পুরা একটা প্রকৃতি বা আমাদের ভালোবাসা বা জীবনের যে বিভিন্ন দিকাঙ্গ নিয়ে আলোচনা, সেই আলোচনার বিষয়বস্তুকে একটি সেন্সাসনেসের মাধ্যমে ফুটিয়ে তোলার নামই হচ্ছে মূলত রোমান্টিসিজম। সেই রোমান্টিসিজম বলতে তুমি কি বোঝো, এই প্রশ্নটি অবশ্যই পড়বে ফ্রেন্ডস স্টাডি গাইড থেকে। তোমরা যদি লেকচার বা দিগদর্শন বা স্টাডি লাইন এরকম গাইড কিনে থাকো, তোমাদেরকে আমি সাজেস্ট করবো এই ইয়ার মানে ফার্স্ট ইয়ার যাচ্ছে যাক, সেকেন্ড ইয়ার থেকে অবশ্যই ফ্রেন্ডস বই কিনবে। ফ্রেন্ডস বই সর্বশ্রেষ্ঠ বই অনার্স এর জন্য, যারা ন্যাশনাল ইউনিভার্সিটি আমরা পড়ছি। এনিওয়ে, 9 নম্বর প্রশ্ন আমি রেখেছি, হোয়াট রোমান্টিক এলিমেন্টস ডু ইউ ফাইন্ড ইন I wandered lonely as a cloud. I wandered lonely as a cloud কবিতায় কোন রোমান্টিক এলিমেন্টস গুলো আমরা খুঁজে পাই। 7 নম্বরে আমরা আলোচনা করেছি দেখেছি আমাদের রয়েছে পার্সি বিশি শেলির কবিতা আউট টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড। পার্সি বিশি শেলি একজন রোমান্টিক কবি, উনি ওই কি বলে কন্টেম্পোরারি টু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থেরই সমসাময়িক একজন কবি। এখানে তিনি যে আউট টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড কবিতায় যে অপটিমিজম আলোচনা করেছেন বা আশাবাদ আলোচনা করেছেন, যেখানে এই বাতাস কখনো ডেস্ট্রয়ার কখনো প্রেজার্ভার, এই বিষয়টি তিনি আলোচনা করেছেন। অর্থাৎ এখানে তিনি আশাবাদকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন মূলত। এখান থেকে 3টি প্রশ্ন আমি সাজেস্ট করতে চাই, যেমন কমেন্ট অন আউট টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড অ্যাজ অ্যান আউট, অর্থাৎ আউট টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড কবিতাকে আউট কবিতা হিসেবে মন্তব্য করো। আউট হচ্ছে এক ধরনের কবিতার জানরা মানে ধরন,
এটা প্রশ্নটা পড়ে নেবে বই থেকে। হোয়াট কোয়ালিটিস অফ রোমান্টিক পোয়েট্রি ডু ইউ ফাইন্ড ইন আউট টু দ্য ওয়েস্ট ওয়েন্ড? নিঃসন্দেহে পিবি শেলি একজন রোমান্টিক কবি এবং তার কবিতাগুলো রোমান্টিক সিজমকেই কেন্দ্র করে হবে, সেটাই স্বাভাবিক। তো আউট টু দ্য ওয়েস্ট ওয়েন্ড কবিতা আমরা রোমান্টিক কোন কোন এলিমেন্টস গুলো পাই সেগুলো আমরা খুঁজে বের করব। হাউ ইজ দ্য ওয়েস্ট ওয়েন্ড ট্রিটেড অ্যাজ বোথ আ ডেস্ট্রয়ার অ্যান্ড আ প্রেজার্ভার? ওয়েস্ট ওয়েন্ড কবিতায় যে ওয়েস্ট ওয়েন্ডের প্রকৃতি তুলে ধরা হয়েছে, এখানে ওয়েস্ট ওয়েন্ড হচ্ছে একটি ডেস্ট্রয়ার এবং একটি প্রেজার্ভার অর্থাৎ সংরক্ষক বা তৈরিকারক, সেই বিষয়টি এখানে আলোচনা করতে হবে। আমাদের 8 নম্বরে কবিতা রয়েছে জন কিটস। জন কিটসের বিখ্যাত কবিতা আউট টু অটম, যেটি হচ্ছে আমাদের যারা ইংরেজি সাহিত্যে পড়াশোনা করি, আমাদের কবিতার যাদের হাতে করি হচ্ছে আউট টু অটম, অর্থাৎ এই আউট টু অটম কবিতাটি আমাদের সব থেকে অন্যতম একটি প্রিয় কবিতা। এখানে তিনি রোমান্টিসিজমের পূর্ণাঙ্গ প্রকাশ করার প্রয়াস পেয়েছেন। তো এটাকে এখান থেকে দুটি শর্ট প্রশ্ন পড়ার জন্য আমি সাজেস্ট করছি। হাউ ইজ অটম পার্সোনিফাইড? এখানে অটমকে কিভাবে পার্সোনিফাই করা হয়েছে? তোমরা নিশ্চয়ই জানো যে পার্সোনিফাই হচ্ছে একটা লিটারেরি টার্ম, যেখানে কবি একটি মানে কি নির্জীব বস্তুকে একটি জীব পদার্থের সাথে, জীব বস্তুর মানে জীবের সাথে তুলনা করেন বা তাকে জীবন্ত করে তোলেন। তো এই যে পার্সোনিফাই, তিনি কিভাবে অটম ঋতুকে একটি অ্যাবস্ট্রাক্ট বিষয়কে তিনি কিভাবে পার্সোনিফাই করেছেন সেটি পড়বে। 14 নম্বরের প্রশ্নটি রয়েছে হোয়াট আর দ্য সেন্সাস এলিমেন্টস ফাউন্ড ইন দ্য পোয়েম আউট টু অটম? আউট টু অটম যেহেতু একটি রোমান্টিক কবিতা, সেক্ষেত্রে সেন্সাস, আমাদের যে সেন্সাসনেস রয়েছে, অনুভূতি রয়েছে, সেই অনুভূতির কিভাবে প্রকাশ হয়েছে সেটা আলোচনা করো। এরপর আসো আলফ্রেড টেনিসন। আমরা মূলত এই যে তিনজন কবি, যেটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, পার্সি বিশি শেলি, জন কিটস, এরা কিন্তু তিনটা এক যুগের কবি, অর্থাৎ রোমান্টিক যুগের কবি। অতএব এই তিনজনের থেকে কি প্রশ্ন অবশ্যই থাকবে, সেগুলো নিশ্চয়ই পড়বে। আমরা রোমান্টিক পিরিয়ডকে পাস করে পরবর্তী পিরিয়ডে চলে যাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের ভিক্টোরিয়ান পিরিয়ড। তো ভিক্টোরিয়ান পিরিয়ডের প্রথমেই কবি আমরা এখানে পড়ছি আলফ্রেড টেনিসনকে, যার বিখ্যাত কবিতা ইউলিসেস এখানে আলোচনা করা হয়েছে। তো ইউলিসেস থেকে তোমাদের প্রশ্ন করা হয়েছে, আমি সাজেস্ট করেছি তোমাদের এখানে একটি প্রশ্ন, অর্থাৎ ডিসকাস ইউলিসেস অ্যাজ আ ড্রামাটিক মনোলগ। এই ড্রামাটিক মনোলগ হচ্ছে এক ধরনের লিটারেরি টার্ম, যেখানে হচ্ছে তোমার নাটকীয়ভাবে, মানে নাটকের মতো একটি চরিত্র রূপায়িত হয় বা মঞ্চস্থ হয় কবিতার মাধ্যমে। তো এই ড্রামাটিক মনোলগ হচ্ছে কবিতার ভিতরে প্রকাশিত একটি জনরা, মানে একটি লিটারেরি টার্ম। তোমরা এটা থেকে মানে ইউলিসেস কবিতাকে ড্রামাটিক মনোলগে সাজিয়ে আলোচনা করবে। 10 নম্বর কবিতা আলোচনা রেখেছে রবার্ট ব্রাউনিং। উনিও একজন রোমান্টিক পিরিয়ডের ওই কি বলে তোমার ওই ভিক্টোরিয়ান এজের কবি। ওনার বিখ্যাত কবিতা দ্য প্যাট্রিয়ট। তো এখানে উনি এটাও যেহেতু ভিক্টোরিয়ান এজে ড্রামাটিক মনোলগের বিশেষ প্রকাশভঙ্গি ঘটে, তো দি প্যাট্রিয়ট কবিতাটিকে ইভালুয়েট ব্রাউনিং অ্যাজ আ পোয়েট অফ ড্রামাটিক মনোলগ। তারপরে আমি 17 নম্বরে প্রশ্ন রেখেছি হোয়াট রিফ্লেক্টস পোয়েমস অপটিমিজম? এই কবিতায় কবির আশাবাদকে প্রকাশ করো। 11 আমরা রেখেছি তোমার এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর কবিতা হাউ টু আই লাভ দি? তোকে কিভাবে ভালোবাসতে পারি? এই কবিতাটিতে একটি প্রশ্ন সাজেস্ট করছি, হাউ ডাজ এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এক্সপ্রেস আর লাইফ? গেল। এটা হচ্ছে আমরা ভিক্টোরিয়ান এজকে পাস করে গেলাম। এখানে তিনজন ভিক্টোরিয়ান এজের কবি আমরা পড়ছি, কিন্তু রোমান্টিক পিরিয়ডের মতো, আলফ্রেড টেনিসন, রবার্ট ব্রাউনিং, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের মডার্ন এইজের কবিতা। বিশেষ করে আমরা একটু আমেরিকানের দিকে ফোকাস করছি। দুজন আমেরিকান কবির কবিতা আমরা এখানে পড়বো। প্রথমত হচ্ছে ওয়াল্ট হুইটম্যান, যিনি হচ্ছেন আমেরিকার একজন বিখ্যাত কবি, যশস্বী কবি। ওনার কবিতা হচ্ছে ক্রসিং তোমার ব্রুকলিন ফেরি। এটা থেকে কোনো প্রশ্ন তোমাদের পড়ার প্রয়োজন নেই। তারপর হচ্ছে আমরা এমিলি ডিকিনসনের একটি কবিতা রয়েছে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ। এমিলি ডিকিনসনের কবিতাগুলোতে আমরা ম্যাক্সিমাম সময় দেখি উনি একজন আমেরিকান মহিলা কবি। ওনার কবিতার বিষয়বস্তু আমরা যেটা দেখি, ম্যাক্সিমাম ক্ষেত্রে উনি মৃত্যুকে নিয়ে লিখেছেন। তোমরা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে গিয়ে ইভেন ফাইনাল ইয়ার মাস্টার্সে গিয়েও তোমরা এমিলি ডিকিনসনের এই মৃত্যু সম্বন্ধীয় কবিতা বেশি পাবে। যেমন মর্নিং সং, জন্ম মৃত্যু, এগুলোই তার কবিতার মূল বিশেষ বিষয়বস্তু। তো এখান থেকে দুটি প্রশ্ন আমি সাজেস্ট করছি। প্রথমত হচ্ছে হোয়াট ইজ মিস্টিসিজম? মিস্টিসিজম কাকে বলে? হোয়াট পার্সোনালিটি অফ ডেথ ইজ ডিপিক্টেড ইন বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ? অর্থাৎ মিস্টিসিজম মানে হচ্ছে এক ধরনের মিস্টিসিজম, তুমি এটাকে বাংলায় বলতে পারো আধ্যাত্মিকবাদ। যেমন মনে করো কিছু রূপক অর্থে আধ্যাত্মিকতা প্রকাশ করে, সেই বিষয়টি উনি বিশেষভাবে ফুটিয়ে তোলেন। এমিলি ডিকিনসনের কবিতার বিষয়বস্তু আছে মিস্টিসিজম বেশি থাকে, অর্থাৎ
তোমার আধ্যাত্মিক প্রকাশভঙ্গি বেশি থাকবে। এটাকে যদি তোমাদেরকে আমি সংক্ষেপে একটু বলি, যেমন ধরো আধ্যাত্মিকতা কোনটা, ফর এক্সাম্পল বাংলাদেশের ক্ষেত্রে তুমি যদি আধ্যাত্মিক গান শোনো, যেমন নৌকা এবং নদী যদি শোনো, তো এই নৌকা বলতে আমাদের দেহ, আর নদী হচ্ছে আখেরাত বা ভব বা পৃথিবী। তো এখানে আমরা এই আখেরাত বা পৃথিবীতে আমাদের এই নৌকা বা আমাদের দেহটাকে বয়ে বেড়াচ্ছি, এটা কিন্তু এক ধরনের মিস্টিসিজম। তো এরকম মিস্টিসিজম এমিলি ডিকিনসন বিভিন্ন রূপকের মাধ্যমে বা তুলনার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, সেটা পড়বে। এরপর হোয়াট পার্সোনালিটি অফ ডেথ ইজ ডিপিক্টেড ইন বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ। বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ কবিতায় মৃত্যুকে তিনি কিভাবে পার্সোনিফাই করেছেন, কোন পার্সোনালিটি দেখিয়েছেন, সেটা আলোচনা করব। দুটি প্রশ্ন আমি সাজেস্ট করছি এখানে। এরপর উইলিয়াম বাটলার ইয়েটস, আমার প্রিয় কবি, আমারই নয়, যারা ইংরেজি সাহিত্য পড়েন তারা সবারই প্রিয় কবি। তোমাদের এইচএসসিতে তোমরা একটি কবিতা তার পড়েছো, যে কোনটা যেন, লেক আইজেল অফ ইনেস ফ্রি, তোমরা নিশ্চয়ই পড়েছো, যে আই উইল গো নাও টু ইলিস ফ্রি। তো এরকম একটা কবিতা ছিল। তো এই কবিতারই কবি, তারই কবিতা, উনি একজন আইরিশ কবি, মানে আয়ারল্যান্ডের ডাবলিনে জন্ম ওনার। ওনার কবিতার নাম হচ্ছে আ প্রেয়ার ফর মাই ডটার। এখানে দুটি প্রশ্ন সাজেস্ট করছি। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ইন্টেলেকচুয়াল হ্যাট্রেড? আচ্ছা, ইন্টেলেকচুয়াল অর্থাৎ বুদ্ধিবৃত্তিক ঘৃণা বলতে তিনি কি বুঝিয়েছেন তার কবিতায়? হোয়াট ডাজ দ্য পোয়েট প্রে টু গড? ঈশ্বরের কাছে কবি কি প্রার্থনা করেছেন? অ্যান্ড হোয়াই ইন দ্য পোয়েম আ প্রেয়ার ফর ডটার, তার মানে আমার কন্যার জন্য প্রার্থনা কবিতায় কেন তিনি এই ঈশ্বরের কাছে প্রার্থনাটি করেছেন? 15 নম্বর কবিতা, সেটা হচ্ছে আমাদের একজন আমেরিকান কবি রবার্ট ফ্রস্ট। রবার্ট ফ্রস্ট কি আমেরিকান কবি? হ্যাঁ, বোধহয় ঠিকই, হ্যাঁ। হোম বিউরিয়াল, আমেরিকান কবি রবার্ট ফ্রস্টের বিখ্যাত কবিতা হোম বিউরিয়াল। ওনার আরো একটি বিখ্যাত কবিতা আমরা পড়ি, সেটা হচ্ছে স্টপিং বাই উডস অন স্নোই ইভিনিং। এই কবিতাটি আমাদের সময় ছিল, তোমাদের নেই, অসুবিধা নেই। সামনে অবশ্যই রবার্ট ফ্রস্টের কবিতা বা আমেরিকান কবিদের কবিতা অবশ্যই যখন পড়তে হবে তখন এটাকে পড়তেই হবে। তো এখানে দুটি প্রশ্ন আমি তোমাদেরকে সাজেস্ট করছি। কমেন্ট অন দ্য কনফ্লিক্ট বিটুইন দ্য হাজব্যান্ড অ্যান্ড দ্য ওয়াইফ। হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে যে কনফ্লিক্টটা রয়েছে সেটি এই কবিতার আলোকে আলোচনা করো। হোয়াট মডার্ন এলিমেন্টস ডু ইউ ফাইন্ড ইন হোম বিউরিয়াল? হোম বিউরিয়াল কবিতায় তুমি কোন মডার্ন এলিমেন্টস গুলো খুঁজে পাও? আচ্ছা, এরপর আমরা 60 নম্বর যে কবিতাটি রেখেছি সেটা হচ্ছে পিয়ানো কবিতা। এটা লিখেছেন ডিএস লরেন্স, উনিও আমেরিকান কবি। তো ওনার একটি কবিতা, এখান থেকে একটি প্রশ্ন আমরা পড়বো। জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম পিয়ানো। পিয়ানো কবিতার টাইটেলকে জাস্টিফাই করো। ডিলান থমাসের বিখ্যাত কবিতা ফার্ন হিল। ফার্ন হিল থেকে দুটি প্রশ্ন আমি সাজেস্ট করছি। ডিসক্রাইব দ্য হ্যাপি চাইল্ডহুড ডেইজ অফ দ্য পোয়েট। কবির হ্যাপি চাইল্ডহুড আলোচনা করো। হোয়াট রোমান্টিক এলিমেন্টস ডু ইউ ফাইন্ড ইন ফার্ন হিল? ফার্ন হিল কবিতায় কোন রোমান্টিক এলিমেন্টস গুলো তুমি খুঁজে পাও? তারপর হচ্ছে টেড হিউজ, ওনার বিখ্যাত কবিতা পাইক। তো পাইক থেকে আমরা দুটি প্রশ্ন পড়ব। ডিসক্রাইব পাইক অ্যাজ অ্যান অ্যানিমাল পোয়েম। হোয়াট হ্যাপেন্ড টু দ্য পাইকস কেপ্ট ইন জার? 19 আমাদের দেশি কবি, মানে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের বাঙালি কবি, তার বিখ্যাত গীতাঞ্জলি থেকে নেওয়া একটি কবিতা চিত্ত যেথা ভয় শূন্য। এই কবিতার ইংরেজি ট্রান্সলেশন সেটা দাঁড়াচ্ছে হচ্ছে হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার। তিনটি প্রশ্ন এখান থেকে পড়বো, খুবই গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন। হোয়াট ইজ রবীন্দ্রনাথ সেন্ট্রাল কনসেপ্ট অফ অ্যান আইডিয়াল কান্ট্রি? হোয়াট ইজ মেন্ট বাই দ্য ডেপথ অফ ট্রুথ? হোয়াট স্পিরিচুয়াল এলিমেন্টস ডু ইউ ফাইন্ড ইন দ্য পোয়েম? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের মানে একেবারে বাংলাদেশি একজন কবি, তিনি হচ্ছেন কায়সার হক। কায়সার হক আমাদের বাংলাদেশের কবি। উনি ওনার একটি কবিতা লার্নিং গ্রিফ, উনি ইংরেজিতে লেখেন। তো তার একটি বিখ্যাত কবিতা আমরা পড়েছিলাম, আমাদের পাঠ্য ছিল আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, সেটা হচ্ছে লুঙ্গি, মানে ওড টু দ্য লুঙ্গি। লুঙ্গির উপর একটি কবিতা লিখেছিলেন। লুঙ্গির ব্যবহার, যেমন লুঙ্গি পরলে যেমন মনে করো অনেক সুবিধা থাকে, তো অবশ্যই তিনি বলেছেন সতর্ক থাকতে হবে যেন নিচে একটা আন্ডারওয়্যার পরা থাকে, নাহলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে। এরকম একটি মজার কবিতা ছিল। সো কায়সারকের একটি মজা নয় বা এখানে একটি শোক কবিতা, সেটা হচ্ছে থ্রু হোয়াট ইমেজ ডাজ দ্য পোয়েট ডিপিক্ট হোপ ইন হিজ হার্ট। এরপর লিটারারি টার্মস থেকে কয়েকটি প্রশ্ন তোমাদের পড়তে হবে, যে এই শর্ট নোট পড়তে হয় লিটারারি টার্মস থেকে। এটা কবিতা না, এটা হচ্ছে বিভিন্ন রকমের কবিতার যে লিটারারি টার্মস, সাহিত্যিক শব্দ, এটাকে শর্ট নোট আকারে আসে। যেমন আমরা এখান থেকে সনেটটা পড়বো, খুবই গুরুত্বপূর্ণ। এলিজি শোক কবিতা, যেহেতু আমাদের এলিজি রিটেন ইন কান্ট্রি চার্চ নামক একটি কবিতা রয়েছে। মেটাফোর পড়তে হবে, পার্সোনিফিকেশন, ইমেজারি। এই পাঁচটি
মানে শর্ট নোট অবশ্যই পড়ে যাবে। এরপর আমাদের সব থেকে বড় পার্ট, সেটা হচ্ছে পার্ট সি, যেখানে আমাদের 50টি নম্বর বরাদ্দ থাকে। আমাদের 20টি কবিতা হলেও আমি তোমাদেরকে সাজেস্ট করবো 10টি কবিতা, এই ব্রড প্রশ্নের জন্য 10টি কবিতার থেকেই প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ কমন বাঁধবে। সো আমরা 10টি কোন কোন কবিতা পড়বো সেটা আমি তোমাদেরকে আলোচনা করছি। প্রথমত হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার সনেট 18 থেকে দুটি প্রশ্ন পড়বে। দুটি প্রশ্ন কি কি আমি একটু আলোচনা করি। How does Shakespeare immortalize the beauty of his friend in Sonnet 18? Sonnet 18 কবিতায় কবি কিভাবে তার বন্ধুর সৌন্দর্যকে ইমর্টালাইজ করেছেন বা অমর করে তুলেছেন। Illustrate the images that Shakespeare used to immortalize his friendship in Sonnet 18. দুটো প্রশ্ন একই রকমের, একটু আলাদা। এখানে বলেছে হাউ, কিভাবে সে ইমর্টালাইজ করেছে, আর হচ্ছে তোমার ইমেজগুলো ইমর্টালাইজ করেছে কিভাবে। তো দুটি প্রশ্ন তুমি পড়ো, যেটাই আসুক না কেন, বা শেক্সপিয়ার থেকে যে প্রশ্ন আসুক না, দুটি প্রশ্নের সমন্বয়ে তুমি উত্তরটি করতে পারবে। এরপর আসো জন মিল্টনের যে অন হিজ ব্লাইন্ডনেস, এটা আমরা পড়বো। দুটি প্রশ্ন সাজেস্ট করতে চলেছি। প্রথম প্রশ্নটি হচ্ছে ডিসকাস মিল্টনস অন হিজ ব্লাইন্ডনেস অ্যাজ এ সনেট হিসেবে মিল্টনের যে অন হিজ ব্লাইন্ডনেস কবিতাটিকে মূল্যায়ন করো। এক্সপ্লেইন দ্য সেন্ট্রাল আইডিয়া অর থিম অফ মিল্টন সনেট অন হিজ ব্লাইন্ডনেস গেল। এরপর আসো 3 নম্বরে আলোচনা করেছি রবার্ট হেরিকের একটি কবিতা টু ড্যাফোডিলস। আগেই আলোচনা করেছি ড্যাফোডিলস এর বিষয়বস্তু। দুটি বড় প্রশ্ন পড়বে। ও আচ্ছা হ্যাঁ, আমি যেখানে 3 স্টার দিয়েছি, 3 স্টার গুলোকে বেশি পড়বে, এখান থেকে প্রশ্ন ইনশাল্লাহ আসবেই, তো এরকম আমরা মনে করি। তো সেক্ষেত্রে আমি 3 স্টার দিয়েছি। এই 10টার ভিতরে আবার দেখবে যে 2টায় 3 স্টার নেই, অর্থাৎ এই 10টার ভিতরে 8টি তোমার কবিতাকে খুবই গুরুত্বের সাথে পড়বে বড় প্রশ্নের জন্য। তো ড্যাফোডিল থেকে দুটি প্রশ্ন সাজেস্ট করতে চলেছি। হাউ ডাজ রবার্ট হেরিক কম্পেয়ার হিউম্যান লাইফ উইথ দ্যাট অফ ড্যাফোডিলস। 6 নম্বর রয়েছে হোয়াট ডাজ রবার্ট হেরিক হাউ ডাজ রবার্ট হেরিক ডেভেলপ দ্য থিম অফ ট্রানজিস্টোরিস অফ হিউম্যান লাইফ অন আর্থ। পৃথিবীতে মানুষের জীবনের যে ক্ষণস্থায়িত্বকে তিনি কিভাবে এই থিমটিকে তার কবিতার মাধ্যমে ডেভেলপ করেছেন। এটা খুবই সহজ বিষয়, মানে ফুলের সাথে তুলনা করে তিনি মূলত মানুষের জীবনের ট্রানজিস্টোরিনেসকে মূল্যায়ন করেছেন, সেটা লিখবে, পড়বে একটু। দুটো প্রশ্ন একই রকমের বিষয়বস্তু, তোমরা বুঝতেই পারছো যে কিভাবে তিনি কম্পেয়ার করেছেন আর তারপরে কিভাবে তিনি মানুষের ট্রানজিস্টোরিনেসের যে থিমটাকে ডেভেলপ করেছেন। দুটো প্রশ্ন একই রকমের, আমরা দুটি প্রশ্ন সমন্বয়ে লিখতে পারি। এরপর আসো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড। এখান থেকে 3টি প্রশ্ন রেখেছে, এখান থেকে মাস্ট একটি প্রশ্ন আসবেই। দ্যাটস ওয়াই আমরা পড়তে পারি কমেন্ট অন ওয়ার্ডসওয়ার্থ ট্রিটমেন্ট অফ নেচার উইথ রেফারেন্স টু আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড। এখানে তার যে নেচারের প্রতি যে ট্রিটমেন্টটা, সেটা, কেননা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলাই হয় পোয়েট অফ নেচার, প্রকৃতির কবি, তো সেক্ষেত্রে তার প্রকৃতির প্রতি যে ট্রিটমেন্ট সেটা আলোচনা করা। কমেন্ট অন ওয়ার্ডসওয়ার্থ অ্যাজ এ পোয়েট অফ জয় অ্যান্ড সলিটিউড উইথ রেফারেন্স টু আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড। এখানে এই প্রশ্নটির বিষয়টি হচ্ছে জয় অ্যান্ড সলিটিউড, অর্থাৎ নিঃসঙ্গতা এবং আনন্দ, নিঃসঙ্গতার মাঝে কিভাবে আনন্দ খুঁজে পাওয়া যায়, সেটা কবি ওয়ার্ডসওয়ার্থের মাধ্যমে খুঁজে পাওয়া যায়। তো এটা তিনি তার আই ওয়ান্টেড লোনলি অ্যাজ এ ক্লাউড কবিতায় কিভাবে ফুটিয়ে তুলেছেন। এরপর রয়েছে ডেসক্রাইব ওয়ার্ডসওয়ার্থ ফিলিংস আফটার সিইং দ্য ড্যাফোডিলস। ড্যাফোডিলকে দেখার পর ওয়ার্ডসওয়ার্থের ফিলিং গুলো লেখো। এগুলো কঠিন প্রশ্ন নয়, দেখবে একটি প্রশ্ন পড়লে পরেরগুলো প্রায় একই রকমের। এরপর হচ্ছে তোমার 5 নম্বরে আলফ্রেড টেনিসনের ইউলিসেস কবিতা। তো হোয়াট ইজ এ ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগের যে তোমার এটা যদি শর্ট নোটটা পড়ে যাও তাহলে এখান থেকে হয়ে গেল। তারপর বলেছে অ্যানালাইজ ইউলিসেস এজ এ ড্রামাটিক মনোলগ। এটা কিন্তু শর্ট প্রশ্নের মতোই, একটু জাস্ট ইনফরমেশন গুলো আলাদা, মানে একটু জাস্ট ব্রড করতে আর কি। আচ্ছা, তারপর 11 নম্বর প্রশ্নটি রয়েছে কমেন্ট অন ইউলিসেস আনকোয়েন্সেবল থার্স্ট ফর নলেজ অ্যান্ড অ্যাডভেঞ্চার। এখানে একটা মিসিং হয়েছে, সরি। সো মানে ইউলিসেসের যে আনকোয়েন্সেবল থার্স্ট ফর নলেজ অ্যান্ড অ্যাডভেঞ্চার, মানে তার যে দুঃসাহসিক অভিযানের মন, যেটা হচ্ছে একটি মডার্নিজম এর যে একটা ব্যাপার, সেটা লেখো। এরপর হচ্ছে আমরা এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর একটি কবিতা আছে হাউ ডু আই লাভ দি। সেখান থেকে তুমি প্রশ্ন পড়বে দুটি, তো খুবই গুরুত্বের সাথে পড়ার প্রয়োজন নেই। যদি বেশি বার্ডেন মনে হয় তুমি এটাকে স্কিপ করতে পারো, তারপর পড়ে যাওয়া ভালো রিস্ক এড়ানোর জন্য। কমেন্ট অন দ্য ইন্টেন্সিটি অফ প্যাশন এক্সপ্রেসড ইন হাউ টু আই লাভ দি। স্বামীর প্রতি ভালোবাসা বা প্রেমিকের প্রতি ভালোবাসার বা কি বলে কাউন্টার পার্টির প্রতি যে ভালোবাসা যে প্রদর্শন করেছেন, সেই ভালোবাসার ইন্টেন্সিটিটাকে দেখাও।
কমেন্ট অন দ্য ইমেজারি ইউজড ইন হাউ টু লাভ দি। ইমেজারি যে ব্যবহার হয়েছে সেই হাউ ডু লাভ দিতে আলোচনা করো। 7 নম্বরে আমরা এমিলি ডিকিনসনকে গুরুত্বের সাথে পড়বো, মানে এটাও 3 স্টার দেয়নি যেহেতু মোটামুটি গুরুত্বপূর্ণ আর কি, না পড়লেও পারো সমস্যা নেই। বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, এখানে বড় প্রশ্ন একটি। কমেন্ট অন এমিলি ডিকিনসনস ট্রিটমেন্ট অফ ডেথ। তারপর উইলিয়াম বাটলার ইয়েটস এর কবিতা আ প্রেয়ার ফর মাই ডটার, এখান থেকে 2টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। হোয়াট টাইপস অফ ভার্সেস ডাজ ইয়েটস desire from his daughter in the poem A Prayer for My Daughter? Write an essay on the personal elements in Yeats's poem with reference to A Prayer for My Daughter. এই কবিতাটি হচ্ছে একটি বায়োগ্রাফিক্যাল কবিতা যেখানে পার্সোনাল এলিমেন্টস গুলো প্রকাশিত হয়েছে, বা আত্মজীবনীমূলক আত্মজৈবনিক একটি কবিতা। তো এটা 2টি প্রশ্ন পড়বে, তো এখানে সেই প্রশ্নই আত্মজৈবনিক ব্যাপারেই প্রশ্ন করা হয়েছে। 9 নম্বর ডিলান থমাসের ফার্ন হিল, খুবই চমৎকার একটি কবিতা। এখানে আমরা 2টি প্রশ্ন অবশ্যই পড়বো। ডেসক্রাইব দ্য ইউজেস অফ ইমেজারি ইন দ্য পোয়েম ফার্ন হিল, আর হচ্ছে ডিসকাস দ্য থিম অফ চাইল্ডহুড ইন ডিলাস থমাস পোয়েম ফার্ন হিল। অর্থাৎ ইমেজারি গুলো আলোচনা করছে, অর্থাৎ চাইল্ডহুডের থিমটা আলোচনা করতে বলেছে। 2টো জিনিসই প্রায় কাছাকাছি, সো তোমরা পড়লে অবশ্যই বুঝতে পারবে। অবশ্যই ফ্রেন্ডস স্টাডি গাইড থেকে পড়বে, সেক্ষেত্রে তুমি ভালো বুঝতে পারবে। তারপর আছে 6 নম্বর প্রশ্ন কায়সার হকের, এটাও গুরুত্বের সাথে পড়া উচিত। লার্নিং গ্রিফ থেকে ইলুসিডেট দ্য পোয়েমস গ্রিফ ইন দ্য পোয়েম, কবিতার দুঃখকে আলোচনা করো লার্নিং গ্রিফ কবিতায়। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আজকে আমাদের এই হচ্ছে 10টি কবিতা, মানে তোমার 20টি কবিতা থেকে 10টি কবিতা তোমাদের বড় প্রশ্ন দিলাম। তো আশা করি তোমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে কিছু, মানে আসলে তোমাদেরকে একটু জাস্ট, অনেকে তো ক্লাস করতে পারোনি বা টেক্সট পড়তে পারোনি, তার জন্য একটু বিস্তারিত বা একটু বিস্তারিত না হোক একটু সংক্ষেপে আইডিয়াদের জন্য আলোচনা করলাম, প্রশ্নগুলোর কলেবরগুলো, যাতে তোমরা একটু বুঝতে পারো বা একটু ধারণা থাকলে তোমার টেক্সট যদি প্রশ্নগুলো একটু বুঝে বুঝে পড়ো, তাহলে মোটামুটি নিজে মানায় লিখতে পারবা পরীক্ষায় যদি বিপদে পড়ে যাও। তার জন্য একটু আলোচনা করলাম। সকলকে ধন্যবাদ, এবং পরবর্তীতে তোমরা যখন সেকেন্ড ইয়ারে উঠবে, তোমাদের 3rd ইয়ার ফাইনাল ইয়ারে ইংলিশ লিটারেচার সম্পর্কে মোটামুটি যতটুকু পারি আমি সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সকলের সাথে থেকো, ভালো থেকো, সকলের পরীক্ষা ভালো হোক। আল্লাহ হাফেজ।